আজকে একটা হাওয়া দিচ্ছে। সো ব্লগটা স্টার্ট করি। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ভেরি 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 নিউ ব্লগ। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো প্রিভিয়াস ব্লগগুলোতে। আই এম ওভারওয়েলমড অ্যান্ড সিরিয়াসলি মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো 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 মাচ। বডি ওয়েটটা একটু দেখে নিই চলো। এখন 67.80। নাইস। আমার 5 দিন আগে ছিল 70। আমি এতটাই মেনটেন করেছি। আসছি, আমাকে ডাকছে। একটার পর একটা তো কাজ থাকেই না। এটা অ্যাকচুয়ালি সবারই অফিস টাইম। অ্যাকচুয়ালি দেব অ্যান্ড দেবের ভাই দুজনেই অফিস বেরোয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমাদের সাথে আমি ডায়েটটা ডেফিনেটলি শেয়ার করে দেব। কালকেই আমার এক বন্ধু ফোন করেছিল, ও ভিডিওটা দেখলে বুঝতে পারবে। শি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। তো আমাকে বলছিল ভাই আমার 86 হয়ে গেছে, কি করে আমি মেনটেন করব, কি করব, তুই আমাকে ডেলি ফোন করিস, তুই আমাকে একটু এরকম করে বকাঝকা দিস আমি যাতে করি। তো আমি ওকে কালকে কিছু ইজি ট্রিক্স বলে দিলাম যে এগুলো ফলো কর। তো আমার প্লাস ইনস্টাগ্রামে একজন বলেছিল যে তুমি রিসেন্টলি মনে হয় ওয়েটটা লুজ করেছো, কি করে। ডেফিনেটলি একটা দিন শেয়ার করবো, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খাই, কি করি, 40 মিনিটস এক্সারসাইজ করি, বলে দেবো। আর বলো না, সকালবেলাটা এত রাশ থাকে না, একটার পর একটা কাজ থাকে, মাঝে মধ্যে হাঁপিয়ে যায় আর আমি বসে পড়ি। সো এই যে দেব বেরোবে, তার তো একটা প্রিপারেশন চলতেই থাকে, আর পরপর লাইন দাপ কাজ। এনিওয়ে, তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে না আমি একটা গল্প শেয়ার করব, যে গল্পটার মধ্যে আমার ছোট থেকে বড় হয়ে ওঠার মানে চাইল্ডহুড কিছু মেমোরিজ, দেন বড় হয়ে ওঠারও কিছু গল্প, তারপর আমার মারবাড়ি ফ্যামিলিতে এসে আফটারঅল কেমন লাগছে, দেন হাজব্যান্ডের অকুপেশন। সো এগুলো অনেকে জিজ্ঞেস করেছো, তো ভাবলাম এগুলো নিয়ে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করবো। আমি ছুটি দিয়ে দিই, ঠিক আছে, তারপরেই জয়েন করছি। বললাম না হাঁপিয়ে যায়, একটার পর একটা কাজ থাকে। জাস্ট আমি শাওয়ারটা নিলাম আর এবার একটু লাঞ্চ করব। এখন বাজে ঠিক 1:30। তো আমি লাঞ্চ করে গল্পটা নিয়ে ফাইনালি আসছি। ফাইনালি সব কাজ ডান, চলে এসেছি গল্পটা শেয়ার করতে। সো চলো শেয়ার করি। ফার্স্টেই বলি ওয়াই মাই নেম ইজ এন্টালি, যেটা মানে এখন প্রত্যেকেই জিজ্ঞেস করে, অনেকেই জিজ্ঞেস করে পরিচয় হলেই, ফার্স্ট পরিচয়তে, যে তোমার নাম এন্টালি কেন। বাট আমি খুব সুইটলি এক্সপ্লেনেশন দিই সবাইকে। তো ইউটিউবেও দিয়ে দিই, কেন কি আমি জানি যে এটা কেউ না কেউ তো একদিন না একদিন আমাকে জিজ্ঞেস করবে। তো ইট ওয়াজ 1993, মানে আমার জন্মসাল। আমি হলাম, আমি বাড়িতে হওয়ার আগেই প্রত্যেকে ছিল বাড়িতে ছেলে। যখন হয়েছিলাম তো দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল ফর মাই ফ্যামিলি। বলো তো, মানে আমি যখন হলাম উইদিন 2 to 3 days, মানে তারপরেই আর কি বাবার কিছু খারাপ ফেজ চলছিল লাইফে, সেগুলো আলটিমেটলি বাবা কিন্তু সলিউশন পেয়ে গেছিলো। তাই বাবা বলে যে আমি বাবার জন্য খুব লাকি। আর এখন মনে হয় মানে আমি খুব লাকি আমার বাবার জন্য। তো আমি হলাম, তারপরে সবাই নাম পাঠাচ্ছিল, কার নাম রাখবে না রাখবে। মায়ের তো মন খারাপ হবে। আমার জেঠুর ছেলে রাজনন্দিনী নামটা পাঠিয়েছিল। তো এরকম বহু 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 মানে পিসি মাসি প্রচুর নাম পাঠিয়েছিল। তো মা আলটিমেটলি কনফিউজড হয়ে, যেহেতু এন্টালিতে থাকতাম, আমি হয়েছিলাম বালিগঞ্জে, তাই এন্টালি নামটা মা আলটিমেটলি ফাইনালাইজড করেছিল। আর এন্টালি কিন্তু বাই দ্য ওয়ে একটা স্ট্রিটের নাম। নামটা শুনতে এরকম হলেও বাট দেন এলিগেন্ট। এখন মনে হয় নামটা আর চেঞ্জ করা হয়নি, বিকজ মা বাবা বলে যে না, ওখানে যেহেতু হয়েছি, বাড়ির প্রথম মেয়ে, তো থাক, ওই নামটাই থাকুক। তো এইটাই ছিল আমার নামের লজিক। কত সুন্দর না, জাস্ট এলো, সেই জন্য আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম। তো একটু দাঁড়াও তো, আমি না ফোনটা স্ট্যান্ডে লাগাই।
এবার আসি আমার এডুকেশনের চ্যাপ্টারটা। ফার্স্টে আমি ভর্তি হয়েছিলাম আমার মনে আছে জেভিয়ার্সে। তো বাবা ওই সময়টাতে আমাকে গাজল থেকে মালদা, তখন 40 মিনিটসের ডিস্টেন্স, বাবা ডেইলি দিয়ে আসতো আর নিয়ে আসতো। মানে এত কষ্ট হতো। আর সিরিয়াসলি আমার পড়াশোনায় মানে আমার রেজাল্ট খুব ভালো ছিল ওই সময়টাতে। আই ওয়াজ রিয়েলি গুড ইন স্টাডিজ। তো বাকি গল্পটা আমি তারপরে আরও বলছি, শোনো। কিন্তু যেটা হলো যে এত মানে মর্নিং সেকশনের জন্য না আমার জেভিয়ার্স আমাকে চেঞ্জ করে বাবা তারপরে দিল নেক্সট হোলি চাইল্ড। তো হোলি চাইল্ডে কিন্তু আমার 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমার হোলি চাইল্ডে ছিল। সিরিয়াসলি আই ওয়াজ ভেরি ভেরি গুড ইন স্টাডিজ। মানে এরকম সময় ছিল আমার জন্য যে কোনো টিচার ছিল না কিন্তু তখন গাজলে, আমার মাই আমাকে পড়াতো। ইভেন আমি স্কুল থেকে মনে করো ব্ল্যাকবোর্ড থেকে যদি কিছু ভুল লিখে আনতাম, মা এসে সেটাকে কারেকশন করতো। অ্যান্ড দেন যেটা করতো মানে আমার বন্ধুদের রীতিমতো ফোন আসতো, মা তাদেরকেও কারেকশন করে দিত। মানে আমার বাড়িতে 2টো ল্যান্ডলাইন থাকতো। আমি কি করতাম, মা যাদেরকে যা বলছে আমি অন্য ফোন থেকে সেটা শুনতাম। আমার এখনও মনে আছে দিনগুলো। আর হ্যাঁ, বিশ্বাস করবে না, মানে মানে আমার ফ্রেন্ডসরা ইউজ টু লাইক অলওয়েজ সে এন্টালিনা টিফিন খায়নি, এন্টালিনা ওটা করেনি। পড়াশোনায় কেউ কিছু বলতে পারতো না, বাট এইসব কিন্তু বলতো। আমার এখনও মনে আছে। আর আমার ফার্স্ট আমার যে সব থেকে ভালো বন্ধু হয় লাইফে, দ্যাট ইজ প্রীতি আগরওয়াল। তো প্রীতি হয়তো ব্লগটা যখন দেখবে, ও শুনবে, ওরও ভালো লাগবে। সিরিয়াসলি গুজবাম্পস হয়ে যাচ্ছে। শি ইজ ভেরি ডিয়ার টু মি। মানে ও আমাকে এত ভালোবাসতো, ও লিটারেলি টিফিন নিয়ে আসতো, আমার এখনও মনে আছে সেই টিফিনগুলো। আর ও মারবাড়ি ছিল। তো আমার ছোটোর থেকেই মারবাড়ি বন্ধু প্রতি একটা আলাদাই ভালো লাগা ছিল। আমি ওদের টিফিন খেতাম, আর আমার নিজের টিফিন মা আমাকে, বিশ্বাস করবে না, ফল, সেই আরও ডিফারেন্ট ফল টল দিত না, সেইগুলো আমার ঠিক ভালো লাগতো না, সেগুলো বন্ধুরা নালিশ করে দিত। কিন্তু পড়াশোনায় তো কেউ কিছু বলতে পারতো না। একদিন প্রিন্সিপাল ম্যাম মাকে ডেকে মাকে বলেছিল যে আপনার মেয়ের সব ভালো, কিন্তু টিফিনটাই খায় না, কারোর সাথে কথা বলে না, অ্যান্ড শি ইজ ভেরি ইন্ট্রোভার্ট, যেটা আমার এখনও আছে। তো এই ছিল আমার চ্যাপ্টার, মানে এডুকেশনাল পার্টটা। কিন্তু বিশ্বাস করো আমি খেলতে এত ভালোবাসতাম, স্কুলে গিয়ে খেলতাম গেমস পিরিয়ডে। আর টিফিনটাই ওটা ঠিক আমার ভালো লাগতো না খেতে বলে আমি বন্ধুদের টিফিন খেতাম। ঠিক আছে, চলো। এর পাশাপাশি তো মা বাড়িতে আসতাম, বাড়িতে এসেই থাকতো আমার দাদু ভাইয়ের আদর। মানে ঘরে আসার পরেই যে ব্রেক টাইমটা আমি পেতাম, দাদু ভাই এত ভালোবাসতো, কখনো কখনো বলতো যে কি করে পড়াশোনা করছো। অ্যান্ড হি ইউজ টু লাইক ভেরি স্ট্রিক্ট। মানে যখন কিছু বলতো না, কেউ ঘরে ঢুকতো না, মানে নট এ সিঙ্গল ওয়ান, কেউ অ্যালাউ ছিল না ঘরে। দাদু এতটাই স্ট্রিক্ট ছিল। বাই দ্য ওয়ে বলে দিই, আমার দাদু কিন্তু একজন ভালো ডক্টর ছিলেন। তো তারপর দাদুর সাথে তো কত গল্প আছে। আমার সব থেকে পছন্দের জায়গা কিন্তু ছিল দাদু। আর সব থেকে যাকে লাইফে এখনও ভয় পাই সেটা হলো শি ইজ মাই মাদার। মানে এত স্ট্রিক্ট ছিল লাইফে, এত স্ট্রিক্ট ছিল যে প্রত্যেকটা স্টেপে মায়ের থেকে পারমিশন নিয়ে কিন্তু সব ডিসিশনগুলো, মানে মা পারমিশন দিত, দেন ডিসিশনগুলো নিতে পারতাম যে ও আচ্ছা মা বলল তাহলে এটা করব। আর বাবা ইউজ টু লাইক শুধু মা পারমিশন দিয়েছে ওকে গো, এরকম ছিল আমার ফ্যামিলি। আর সব সময় কিন্তু মানে বাবা মায়ের একদম স্ট্রিক্ট একটা প্রিন্সিপালের মধ্যে দিয়েই আমি মানুষ হয়েছি। এখনও দে আর ইউজ টু লাইক না এটা করবি না, ওটা করবি না। মাকে তো আমি এখনও ভয় পাই। মা যখন ভিডিওটা দেখবে তখন বুঝবে। এর মধ্যে আমার মায়ের ইচ্ছে ছিল যে আমাকে গানটাও শেখাবে। তো গানের তো প্রত্যেক দিন রেওয়াজ, তো মা হারমোনিয়াম ধরে বসিয়ে দিত। মানে পাক্কা 1 ঘন্টা আমাকে হারমোনিয়াম নিয়ে বসতে হতো। তো পড়াশোনাও চলছে, গানও চলছে। রিলেটিভ দাদুর কাছে গান শিখতাম। আর সাইড বাই সাইড বিশ্বাস করবে না, মা
যখন দুর্গাপুর যেতাম, আসানসোল দুর্গাপুর আমার মাসির বাড়ি, আমার বড় মাসি প্লেব্যাক সিঙ্গার। তো মা ইউজ টু লাইক ওই বড় মাসির থেকে যখনই যেত আগে সারগাম কালেক্ট করতো, আর যখন গাজলে আসতাম আবার ওগুলো প্র্যাকটিস করতাম। তো মাসির বাড়ি আমার ভীষণ এডুকেটেড, অ্যান্ড বাবার ফ্যামিলিও কিন্তু অতটা কালচারাল না হলেও এডুকেটেড, আর মাসির বাড়িও তো প্রচণ্ড কালচারাল, মানে both the families they were so much into education and culture. তো আমার গান তো করতামই, গানের পাশে জানো আবার মা যেটা করতো যে প্রচণ্ড মানে লেগেছিলই সাইড বাই সাইড। আমার তো ডান্সটা যেহেতু খুব ভালো লাগার ছিল, তো 6-এ যখন ভর্তি হলাম, ডান্স ক্লাস আমার ছিল সব থেকে পছন্দের একটা জায়গা। প্রত্যেক সানডে আসতো আর ডান্স ক্লাসে যেতাম, খুব এনজয় করতাম। অডিটোরিয়াম শো করেছি, সেই প্রত্যেকটা শোতে বাবা মা যেভাবে মানে কি বলবো, প্রত্যেকটা অনুষ্ঠানের আগে এই ড্রেস, এই প্রোগ্রামের আগে এই ড্রেস, তো বাবা সেগুলো জোগাড় করতো, মা কিনতো, মানে সাচ এ হেকটিক মানে প্রচুর করেছে বাবা মা। তারপরে মানে গানের চ্যাপ্টারটা তো আরও লেন্দি, ডান্সটা তো আমি ক্লাস 10-এ বন্ধ করে দিলাম 10 এক্সামিনেশনের জন্য। একটা ভালো দিন মানে আমরা সবাই দেখেছিলাম যখন বোন সারেগামাপাতে সুযোগ পেয়েছিল গান গাওয়ার, তো ও তো গেয়েছিল। তারপরে যখন 7th রাউন্ড অবধি গান গাওয়ার পর, তো যাই হোক ও এলিমিনেট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু ওর আর আমার জন্য মা কলকাতাতে প্রত্যেক মাসে আসতো গান শেখাতে, এখনও মনে আছে আমার সুতপা ম্যামের কাছে, মানে দু বোনই শিখতাম। সেই যে স্ট্রাগলটা মায়ের, তো যাই হোক ফাইনালি কিন্তু মায়ের ড্রিম কাম ট্রু হয়ে গেল, বোন সিঙ্গার হয়ে গেল। মানে যাই হোক বোন এখন ভালো ভালো শো করে, আর মায়ের কিন্তু স্বপ্নটা থেকে গেল যে আমার বড় মেয়ে সিঙ্গার হতে পারলো না। কিন্তু বিশ্বাস করো আমি গানটা শুনতে ভালোবাসি, আমি করতে ঠিক মানে পারি না, আমার মানে আসে না, আর আমি হতে পারলাম না, মায়ের একটা আফসোস থেকে গেছে। কিন্তু ঠিক আছে, লাইফে কিছু কিছু তো কমপ্লিট হয় না, মানে কিছু কিছু পূরণ হয় না। তো মা সেটা বলে যে একটু গান কর, এই কর, তো ঠিক আছে, এই ভালোই চলছে। আর আমি হয়তো সিঙ্গার হতে পারিনি, কিন্তু ফাইনালি আমি আমার মাস্টার্সটা কিন্তু মিউজিকে কমপ্লিট করেছিলাম। তো মা এই জন্য খুব খুশি। মা বলে আর কোথাও গান না করিস, আমাকে আর বাবাকে বয়সকালে গান শোনাস, তো এইসব বলে। আমার দিনগুলো ক্রমশ মানে পেরিয়ে গেছে, আর এর পাশাপাশি আরও কত রঙিন দিন ছিল জানো। প্রত্যেক বছর আমার নিজের বাড়িতে দুর্গাপুজো হয়, তো দাদুর সাথে আমি প্রত্যেক বছরই যেতাম অলমোস্ট, এখনও হয়। সেই মানে ইচ্ছে যে এইবারে যদি যাই ডেফিনেটলি আমি একটা ওই পুজোর ওপর একটা ভ্লগ বানাবো অ্যান্ড শেয়ার করবো। ভাইয়ের কাছে আমার জায়গাটাই ছিল অন্য রকম, মানে কোনোদিনও ওই জায়গাটা আমি কাউকে দিতে পারিনি। একটা অন্যরকম আমাকে ভালোবাসতো। আমি যখন স্কুল থেকে আসতাম, এসে দাদু ভাইয়ের কোলে মাথা রাখতাম, আর দাদু ভাই মাথাও টিপে দিত। তারপরে কিন্তু পড়াশোনার সময় হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট। তো বললাম তো আই ওয়াজ সো লাভড অ্যান্ড সো প্যাম্পার্ড, মানে বাড়িতে ওই প্রথম একটা মেয়ে হয়ে না আমি সবার থেকে এতটা পেয়েছি। মানে এখন মনে হয় যে আই হ্যাভ এ চাইল্ড, আমিও এইভাবেই যেন তাদের মানে শিক্ষাটা দিতে পারি, নট ইন আ স্ট্রিক্ট ওয়ে বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। তো এগুলো আমার মাঝে সাঝে খুব মনে হয়। বাট যেটা হলো আমার কিন্তু সেই ভালো দিন। তারপরে বাবা যেটা করেছিল, 5 থেকে এসে ডিরেক্ট আমাকে শ্যামসুগি বালিকা শিক্ষা নিকেতন, যেটা গাজলেই আমার বাড়ির সামনে একটা স্কুল, ওখানে অ্যাডমিশন করিয়ে দিয়েছিল। বিকজ কি 5-এ থাকতে আমি যখন গাজল থেকে মালদায় যেতাম তখন একটা বাজে রকম ফোন কল এসেছিল, অ্যান্ড বাবা ওয়াজ লিটারালি শকড। ওই শকিং একটা ফোন পেয়ে কিন্তু বাবা এই ডিসিশনটা নিয়েছিল। তো এখানেই আমার লাইফে একটা ব্রেকডাউন, বিকজ ওয়েন আই চেঞ্জড মাই মিডিয়াম, মানে ইংলিশ টু বেঙ্গলিতে যখন এলাম, তো রেজাল্টটা মানে
খুব ড্রপ করেনি, বাট আমি যতটা পড়াশোনায় ভালো ছিলাম সেই জায়গাটা কিন্তু আমি এই স্কুলে এসে কোনো দিনই কভার করতে পারিনি। যখন দেখতাম যে সবাই ভালো র্যাঙ্ক করছে, আমার মনে হতো যে আমি করব কি করে, বিকজ আমি পারতাম না, আমার খুব কষ্ট হতো। যাই হোক, ওই সময়টা আমি খুব বাজেভাবে ফেস করেছি। আর মানে স্কুল যেতেই আমার ভালো লাগতো না, তো কি বলবো, কিন্তু তাও ঠিক আছে, আই ওয়াজ গুড। মানে মা খুব হেল্প করেছিল, পাশে ছিল প্রত্যেকটা পরীক্ষাতে। মা মানে শি ওয়াজ ইউজ টু লাইক রাত 2-3 অবধি আমাকে পড়াতো, তারপরে আমি গিয়ে এক্সাম দিতাম। তো এনিওয়ে, তারপরে যখন ক্লাস 9 হলো, তারপরে কিন্তু মা ক্রমশ যে বসে থাকা, এই থাকা, সেই জিনিসটা থেকে মা একটু একটু করে কিন্তু বেরিয়ে গেল। তারপরে টিউশনে গেলাম, টিউশন শুরু হলো আমার। তো যতদিন কিন্তু মায়ের আন্ডারে ছিলাম, মাই রেজাল্ট ওয়াজ গুড। 9-10 থেকেও রেজাল্টটা ঠিকঠাক হয়। তারপরে তো যাই হোক, 11-12 গেল, তারপরে চলে আসি কিন্তু আমার কলেজ লাইফ। আমি গানে যেহেতু আমার ডিস্টিংশন ছিল, ছোট থেকেই গান শিখেছিলাম, তো মা বললো যে তুই গানটা নিয়ে পড়াশোনা কর। তো ঠিক আছে, চলো। আমার ইচ্ছেও ছিল ল নিয়ে পড়বো, বাট কিছু রিজনের জন্য আমার লটা কিন্তু পড়া হয়নি। আমি ফাইনালি গান নিয়েই, মিউজিক নিয়েই রবীন্দ্রভারতীতে পড়তে ঢুকেছিলাম। তো ভেবেছিলাম ওখানে যে মিউজিক নিয়ে পড়া মানে কিন্তু এর মধ্যে অনেক রকম যে ডান্স নিয়েও আমি এগোতে পারবো। আমার ডান্সের প্রতি একটা আলাদাই ভালো লাগা ছিল। তো অ্যাকচুয়ালি 9-10-এ আমি ডান্সটাও শিখেছিলাম, কিন্তু 10-এ ওই সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য কিন্তু বন্ধ করে দিই। তো যাই হোক, রবীন্দ্রভারতীতে ফাইনালি যখন ভর্তি হলাম, দেখলাম ওটা রবীন্দ্রসঙ্গীত, সব কিছু হয়ে গেল, ভর্তি হয়ে গেলাম, পাস আউট হলাম, ভালো রেজাল্ট করলাম, মাস্টার্স করলাম, সব কিছু হলো। তারপরে যেটা সময় এলো আমার কাছে যে উইদিন 1 year আমি জবে ঢুকে গেলাম। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব। তো খুব ভালো ছিল আমার জন্য, বেশ ভালো দিন ছিল, করলাম। তারপরে চেঞ্জ করে বাইজুসে এলাম, বাইজুসেও করলাম। তারপরে যখন সময় এগোচ্ছে, আমি বাইজুস থেকে পাঠালো হচ্ছে ব্যাঙ্গালোর। তো এই সময়টাতে একটা খুব খারাপ সিচুয়েশন ছিল লাইফে, যেটা মানে সবারই থাকে লাইফে, আপস অ্যান্ড ডাউনস। তো ওই সময়টাতে আমি আমার বোনকে খুব পাশে পেয়েছিলাম। মানে ব্যাঙ্গালোরে যখন আমার টাইফয়েড হয়ে গেছিলো, আমি হসপিটালে একা একা শুয়ে আমার খারাপ সময়গুলোকে আমি ফিল করেছি, যেন মনে হচ্ছিল আমার পাশে কেউ নেই। কিন্তু হ্যাঁ, বোন ছুটে গিয়ে আমাকে সেই ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিল। আর কলকাতায় এসে লিটারালি আমি রেস্ট নিয়ে আবার উঠে দাঁড়িয়ে আবার আমি বাইজুসে জয়েন করলাম। তারপরে বাইজুসের ফ্লোরে কলকাতায় ঠিক মনে হয়েছিল যে এই জায়গাটা আমার জন্য না। তো যত হলেও প্রাইভেট সেক্টর। তো ওই মোমেন্টটাতে আমার লাইফে দেব এলো। ওই খারাপ সময়, মানে জব চলে গেছিলো, টাইফয়েড হয়ে গেছিলো, আরও ব্লা 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 ব্লা, আর বললাম না, কাট। তো ওই সময়টাতে কিন্তু আমার লাইফে এলো দেব। আর ওর আমাকে ফেসবুকে ভালো লেগেছিল, আর ও আমার মাকে টেক্সট করেছিল। অ্যান্ড দেন মায়ের রিকোয়েস্টে আমি দেবের সাথে কথা বললাম। তার আগেও ও আমাকে টেক্সট করেছিল 1-2 বার, সেখানে আমি খুব একটা রেসপন্স করিনি। তো মা আমাকে একদিন বললো যে তুই কথা বল, তারপর কথা বললাম। তারপরে আমি যখন মিশলাম, ফার্স্ট ডেটে গেছিলাম দেবের সাথে, ও মাই গড, মানে আমার মনে হয়েছিল ও আমার জন্য পারফেক্ট। তো তারপরে ফাইনালি দেখা সাক্ষাৎ সব কিছু হলো। দেন তো 2024-এ বিয়ে করলাম। আর এই যে চলছে এখন লাইফ। তো এটাই ছিল আমার সবটা, বলতে পারো। আর একটা কথা অনেকেই বলেছো, হোয়াট অ্যাবাউট দিস ভ্লগিং, কেন স্টার্ট করলে? তো হ্যাঁ,
অনেক দিন থেকে ইচ্ছে ছিল, কিন্তু লাইফে কিছু সিচুয়েশন আসে যেগুলো জন্য আমি ব্লগিংটা করতে পারিনি। বাট হ্যাঁ, আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো, অ্যান্ড এই ফ্লোয়ের সাথেই চলতে থাকবো, এইটুকুই। তো এই ছিল সম্পূর্ণ স্টোরি। আর বাই দ্য ওয়ে, এখন দিস ডেজ আই এম ভেরি মাচ হ্যাপি উইথ মাই লাইফ। ফিঙ্গার ক্রসড যাতে এরকমই থাক। জানো আমি লাইফে কি শিক্ষা পেয়েছি? ডু গুড, বিকজ লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। তুমি ভালো করলে ডেফিনেটলি কালকে তোমার সাথে ভালো হবে। বাট হ্যাঁ, একটা কথা আছে না, নো স্ট্রিংস অ্যাটাচড। অবশ্যই কোনো শর্ত ছাড়া ভালো করো। তো এইটা ফলো করো, এইটাই কিন্তু আমি ফলো করি। আর আরও একটা জিনিস, মানে আমি যেহেতু অনেক খারাপ সময় ফেস করেছি, জব চলে যাওয়া, আপস অ্যান্ড ডাউনস, মানে ব্লা 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 ব্লা, তো এইটুকু মানে বুঝতে পেরেছি যে খারাপ সময়ের পর ভালো সময় ডেফিনেটলি আসে। আর সময়, খারাপ সময়টাও যেমন থেমে থাকে না, ভালো সময়টাও কিন্তু থেমে থাকে না। সো টাইম ডাজ নট স্টপ ফর এনিওয়ান। আর লাইফ তো একটাই, সো ডোন্ট হ্যাভ রিগ্রেট ডুইং এনিথিং। ভালো ভাবো, ভালো করো, বিকজ আমি এখন ভাবি এই জিনিসগুলো যে পিপল আর হ্যাভিং অ্যাক্সিডেন্টস, এই দেশে কত কিছু হচ্ছে, এত শ্যাটার্ড ফিল হয়, কিছু তো করতে পারি না বলো। ঘরে বসে থেকে শুধু মনে হয় আমি কি করছি, মানে লিটারেলি তখন হোপলেস লাগে নিজেকে, যে কিভাবে দেখছি আমার নিজের দেশের এত ক্ষতি, এই সেই, মানে সিরিয়াসলি। ওই জন্য একটুখানি যদি পজিটিভ হোপ রাখো, সেই পজিটিভ হোপটাই তুমি আরেকটা মানুষকে দাও, নেগেটিভিটি ছড়িও না, এটুকুই বলবো। বিকজ আলটিমেটলি দেখবে ভালো করলে না ভালো হয় গো, এইটুকু তো আমার লাইফে আমি শিক্ষা পেয়েছি। আর এটা আমার মাও বল। ইমোশনাল হয়ে গেছি বলতে বলতে, অনেক কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। সো আর আরও একটা গল্প তোমরা জানতে চেয়েছিলে, মারওয়ারি ফ্যামিলি। হ্যাঁ, তো আমি একটা বাঙালি মেয়ে ছিলাম ফার্স্টে, তারপরে আমার যখন বিয়েটা হলো ফাইনালি মারওয়ারি বাড়িতে এসে, কিছু চেঞ্জেস আমি পেয়েছি। বাট ওটা ডিফিকাল্ট না গো, এখানে আমার পিস আছে, ভালোবাসা আছে, রেসপেক্ট আছে। তো যেটা হয় যে মারওয়ারি বাড়িতে ভেজের ওপর থাকা সম্পূর্ণ, তারপর তারা যেগুলো মেনটেন করে সেগুলো আমারও ভালো লাগে, বিকজ ইটস মাই ফ্যামিলি আফটার অল। তো সেই জন্য আমিও কিন্তু তাদের জিনিসগুলোই ফলো করি। আর দেবেরও কিন্তু এটা ভালো লাগে যে না, এন্টালি আমার ফলো করে। মানে অনেকেই জিজ্ঞেস করেছো যে তুমি কি করে মেনটেন করো ভেজ, কিভাবে খাও। ডেফিনেটলি আমার পাশেই গাজল, মানে রায়গঞ্জে আমার ইনলস বাড়ি, আর গাজলে কিন্তু আমার বাবা মায়ের বাড়ি। তো আমার ইচ্ছে হলেই আমি সেখানে চলে যাই। আর বাবা তো কন্টিনিউয়াসলি মানে রেডি, বলতে থাকে চলে আয় চলে আয় চলে আয়। কিছুদিনের মধ্যে যখন যাব একটা ভ্লগ শেয়ার করব, দেখো বাবা মায়ের মানে কিভাবে আমাকে প্যাম্পার করে, সেটা ভ্লগে আমি মানে দেখাবো তোমাদেরকে। তো ওভারঅল আই এম হ্যাপি উইথ মাই লাইফ, ভীষণ ভীষণ হ্যাপি। অ্যান্ড দ্য ভেরি লাস্ট ওয়ান, যেটা তোমরা জানতে চেয়েছিলে, হোয়াট ইজ মাই হাজব্যান্ডস অকুপেশন। হি ইজ এ সিএ, ডিএন আগরওয়াল, দেবকী নন্দন আগরওয়াল। ওর নামটা কি সুন্দর না, দেবকী নন্দন আগরওয়াল। আমার তো প্রথম দিনই ভীষণ ভালো লেগেছিল। দ্যাটস ইট, হয়ে গেল আমার গল্প শেয়ার করা। অনেক লম্বা মনে হচ্ছে, শুনবে, হোপ ভালো লাগবে। তো কিছু ভালো জিনিসও শেয়ার করেছি, লাইফে চলতে গেলে কিভাবে মানে চলতে হবে, নেগেটিভিটিটাকে দূরে রেখে পজিটিভ হোপ নিয়ে এগিয়ে যেতে হবে। খারাপ সময় আসলেও পেশেন্স রাখতে হবে। ব্যাস, দ্যাটস ইট। অনেক বক 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 করে ফেলেছি, তোমরা শোনো গল্পটা, আমি একটু রেস্ট করি। টাটা। কেন কি হচ্ছে যে একটু স্যালনে যাব, কিছু
সেলফ প্যাম্পার করতে। তো দেব জাস্ট এলো, এই বেরোবো, এসে ডিনার করব। আর একটা কথা, কন্টেন্ট তো ভাবতে ভাবতেই আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। এসে ডিনারটা করব, তারপরেই ঘুমিয়ে পড়ব। তো আজকের গল্পগুলো কেমন লাগলো একটু জানিও আমাকে প্লিজ। যা মনে হয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি আমার লাইফে যে জিনিসগুলো ফলো করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। সো দেখো, ভালো লাগলে বলো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।